আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর ছাত্র সকল, তোমাদের আগের ক্লাসে আমি নোংর কবিতা শুরু করেছি। সেই কবিতা শুরুর আগে যে ব্যাখ্যা, যে প্রাসঙ্গিক আলোচনা, কবির পরিচিতি এবং কবিতার মূল বিষয়বস্তু কি, মূল বক্তব্য কি, সে সম্বন্ধে একটা দীর্ঘ আলোচনা করেছি। এখন আমি তোমাদের এই কবিতার মূল স্পিরিট কি, কবির বক্তব্যই বা কি, সেই বিষয়টা আলোকপাত করব। তো এই কবিতাটা প্রত্যেকটা লাইন ধরে যে আলোচনা, সেই আলোচনা আমি করব। তাহলে আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে কবিতা হচ্ছে কবিতা। কবি হচ্ছেন অজিত দত্ত। উৎসটা হচ্ছে সাদা মেঘ, কালো পাহাড়। সাদা মেঘ, কালো পাহাড় কাব্যগ্রন্থ। কাব্যগ্রন্থ বিশেষ। তোমাদের আমি আগেই বলেছি যে এই কবিতাটা হচ্ছে একটা রূপকধর্মী কবিতা। এটা একটা রূপকধর্মী কবিতা। রূপকধর্মী কবিতার বৈশিষ্ট্য তোমাদের আমি বলেছি যে রূপকধর্মী কবিতা হচ্ছে যে তার বাইরে এবং ভিতরে দুটো মানে, দুটো অর্থ একসঙ্গে বহন করবে। যার ভিতরের অর্থ একটা থাকবে, বাইরের অর্থ আরো থাকবে। যেমন কবিতা রায়গঙ্গাধর ভারতচন্দ্রের অন্নপূর্ণা ঐশ্বরী পাটনী কবিতায় দেখেছি, কোনো বোন নাই তার কপালে আগুন। তার একটা বাইরে অর্থ আছে, একটা ভিতরে অর্থ আছে। অর্থাৎ স্বামী সম্বন্ধে বর্ণনা করতে গিয়ে বলা হয়েছে যে তার স্বামীর কোনো বোন নাই, তার কপাল পোড়া। অন্যদিকে তার আসল অর্থ হচ্ছে কি, যে তার স্বামী হচ্ছে মহাদেব এবং তার কপালে অগ্নি বিচ্ছুরিত হচ্ছে, অগ্নির ঝলক মারছে। দুটো অর্থ পাশাপাশি, দুই অর্থ বিপরীতমুখী চিত্র। এখানে আমরা বিপরীতমুখী চিত্র না পেলেও দুটো অর্থ একসঙ্গে আমরা পাব, দুটো অর্থ আমরা একসঙ্গে পাব, যার ফলে আমরা একটা রূপকধর্মী কবিতা বলছি। আমরা দেখব কবিতায় কবি কি বলছেন। তোমাদের একটা বিষয় বলে রাখি যে যেমন আমি এর আগের কবিতা কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি আলোচনা করেছি। কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি আলোচনা করতে গিয়ে সেখানে ইন ডিটেল আলোচনা করা হয়েছে। তোমাদেরকে বলবো তোমরা প্র্যাকটিস করো। মূল যে জায়গাটা তোমাদেরকে জোর দিতে হবে, যে জায়গাটায় তোমাদেরকে ফাঁক ফোকর রাখলে চলবে না, সেই জায়গাটা হচ্ছে তোমাদেরকে লিখে প্র্যাকটিস করতে হবে। এই লেখার জায়গাটার প্রতি তোমাদেরকে খুব বেশি বেশি করে জোর দিতে হবে। কারণ হচ্ছে যে বেশি বেশি লিখলে তোমার ভুল ধরা পড়বে, বাক্যের গঠন ঠিকভাবে হবে এবং সর্বোপরি তোমার একটা কথা আছে না, 7 বার পড়া 1 বার লেখার সমান, সেই রকম কার্যকরী ভূমিকা হবে। কাজে তোমরা লেখার উপর একটু জোর দেবে, এটা আমি সবসময় বলি। প্র্যাকটিসের পাশাপাশি লেখার প্রতি জোর দেবে। ঠিক আছে, আমরা কবিতা শুরু করি। কবিতায় কবি কি বলছেন এটা দেখি আমরা।
কবিতার মূল বক্তব্য কি, আমাদের আলোচ্য বিষয় হবে। এর পরের কবিতা আছে খিয়া, রবীন্দ্রনাথ ঠাকুরের খুব ভালো কবিতা, নোংর অজিত দত্ত। পাড়ি দিতে দূর সিন্ধু পারে, নোঙর গিয়েছে পড়ে তটের কিনারে। কবিকে যেতে হবে ভবিষ্যতের দিকে, সিন্ধু পারকে অতিক্রম করতে হবে, পাড়ি দিতে হবে অনেকটা রাস্তা। এই জন্যই কবি দূর সিন্ধু পারে বলেছেন। দূর সিন্ধু পারে শব্দটা এই জন্যই ব্যবহার করেছেন। দূর সিন্ধু পার, সিন্ধু মানে সমুদ্র। কবি এই জন্য দূর সিন্ধু পারে শব্দটাকে ব্যবহার করেছেন, কারণ হচ্ছে যে অনেকটা দূর যেতে হবে, অনেকটা দূর যেতে হবে বলে কবি এই শব্দটাকে কি করেছেন, দূর সিন্ধু পারে ব্যবহার করেছেন। কবির গন্তব্যস্থলটা হচ্ছে অনেক দূরে, কিন্তু কি হয়েছে, নোঙর পড়ে গেছে। অর্থাৎ নৌকা যেমন একটা বাস টার্মিনাল থাকে, সেখানে দাঁড়াতে হয়, রেলগাড়িকে নির্দিষ্ট জায়গায় দাঁড়াতে হয়, হেলিকপ্টার বা বিমানকে নির্দিষ্ট জায়গায় অবতরণ করতে হয়, এই নিয়ম ইগনোর করার ক্ষমতা বা ভায়োলেট করার ক্ষমতা নেই। ঠিক তেমনি যেহেতু নোঙর পড়ে গেছে, কবি আশা হয়ে গেছেন, বহু আশা করে বহু কষ্ট করে তিনি পাড়ি দিচ্ছিলেন দূর সিন্ধু পার। অর্থাৎ সংসার সমুদ্রে কবি যাত্রা করছেন, সংসার সমুদ্রে কবি যাত্রা করছেন, নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে যাবেন বলে সারা রাত মিছে নাক টানি, মিছে নাক টানি। মিছে মানে হচ্ছে মিথ্যা, মিছে মানে একেবারে আমরা তথ্য ভাষায় এটা ব্যবহার করি, মিছে কথা বলি না, মিছে মানে হচ্ছে মিথ্যা, মিথ্যা অহেতুক। তাহলে কবি যে দাঁড় টানছে, এই দাঁড় টানাটা হচ্ছে অহেতুক। তাহলে এই দাঁড় কথার অর্থ, দাঁড়ের হচ্ছে যে বিষয়ে জানা দরকার তোমাদের, দাঁড়, দাঁড় কি এগুলো জানা দরকার। দাঁড় কি এটা জানা দরকার। দাঁড় হচ্ছে যে নৌকার বেশ কিছু পার্ট আছে, একটা হচ্ছে মাস্তুল, উপরে থাকে একটা কাঠের দণ্ড বিশেষ, যেটাতে পর্দার মতো বাঁধা থাকে, পাল বলে সেটাকে, মাস্তুলের সঙ্গে যেটা যুক্ত থাকে, মাস্তুল কাঠের বিশেষ অংশ, এটার সঙ্গে কি বাঁধা থাকে, এটার সঙ্গে পাল বাঁধা থাকে, পাল কাপড়, সেই কাপড়ে হাওয়া ধরে, নৌকা বিপরীত দিকে চলতে থাকে। তাহলে যখন হাওয়ার প্রতিকূলে যায় তখন নৌকার যেতে কোনো অসুবিধা হয় না। হাওয়াটা এদিক থেকে বইছে, হাওয়াটা এই দিক থেকে বইছে, নৌকা এই দিক থেকে ওই দিকে যাচ্ছে, কারণ হাওয়াটা ধরেছে। কিন্তু যখন হাওয়া থাকে না, সব সময় নৌকার যে সহযোগিতা, নৌকাকে এগিয়ে যাওয়ার জন্য যে সহযোগিতা করে, সে হচ্ছে দাঁড়। জলের বিপরীত দিকে দাঁড় মারে, জল তার উপর ঘর্ষণ করে। নিউটনের একটা সূত্র আছে, দেখবে নিউটনের গতিসূত্র বলা হয়, তৃতীয় সূত্র সেটা, প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। সূত্রটা কি, প্রত্যেক ক্রিয়ারই, নিউটনের তৃতীয় সূত্র, প্রত্যেক ক্রিয়ারই সমান, আমি একটা সূত্র লিখছি না তোমাদের, প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। অর্থাৎ পাখি যখন আকাশে উঠছে, আমরা যখন নৌকা থেকে ঝাঁপাচ্ছি, নৌকা সরে যাচ্ছে, আবার প্রতিক্রিয়া করছে। কোনো মানুষ যখন বন্দুকে গুলি ছুটছে, তখন বন্দুকটাকে পিছন থেকে হেলিয়ে দিচ্ছে, নিউটনের তৃতীয় সূত্র। ঠিক তেমনি ওই দাঁড়েও যে কাজটা করে, তৃতীয় সূত্রে কাজ করে, জলের উপর দাঁড় নিক্ষেপ করে, দাঁড়ও তার উপর প্রতিক্রিয়া করে, যার ফলে একটা গতি পেয়ে যায়, নৌকায় এগিয়ে যায়। সেই দাঁড় যে নৌকাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে, কবি বলছেন আমি প্রাণপণে দাঁড় টেনে যাচ্ছি, কিন্তু সেই দাঁড়টা আমার মিথ্যা, কারণ ব্যর্থতায় পর্যবসিত হচ্ছে। যখন আমরা কোনো কাজ করি, যখন আমরা কোনো পরিশ্রম করি, যখন কোনো আমরা সময় দিই কোনো কাজের মধ্য দিয়ে, তখন তার ফল আমরা আশা করি, সেই ফল শূন্য হয় না কি হয় সেটা আমরা জানার চেষ্টা করি, কারণ যেহেতু আমি পরিশ্রম করেছি। কবিও তাই, তার গন্তব্যে পৌঁছে যাবেন, প্রাণপণ চেষ্টা করে দাঁড় টানছেন, কিন্তু যেহেতু নোঙর পড়ে গেছে, তাই কবি বলছেন যে আমার মিথ্যা দাঁড় টানা।
জোয়ারের ঢেউগুলি ফুলে ফুলে উঠে তড়িতে মাথা থেকে সমুদ্রের দিকে তারা ছুটে। জোয়ার আর ভাটা, জোয়ারের বিপরীত শব্দ হচ্ছে ভাটা। জোয়ার মানে কি? জোয়ার মানে হচ্ছে জলস্ফীতি যখন হয়, জলস্ফীতি যখন হয় তখন সেটাকে জোয়ার বলে। জলস্ফীতি যখন ঘটে সেটাকে জোয়ার বলা হয়। জোয়ার, জোয়ার মানে নদীর জল ফুলে ওঠে, চারিদিকে প্লাবিত করে, নদীর কিনারে জল চলে আসে, জল। নদীর মূল প্রাণ শক্তি হচ্ছে জল। মানুষের চলমানতা যেমন জীবন হতে পারে, নদীর চলমানতার মূল মাধ্যম হচ্ছে জল। মাঠ আছে, ফসল নেই, বাগান আছে, ফুল নেই, জঙ্গল আছে, গাছ নেই, পুকুর আছে, জল নেই, মানুষ আছে, প্রাণ নেই, সমুদ্র আছে, জল নেই, যেমন বেকার। বাগানকে সুশোভিত করতে গেলে যেমন ফুলের প্রয়োজন হয়, জঙ্গলকে সৌন্দর্যময় করে তুলতে হলে যেমন গাছের প্রয়োজন হয়, মাঠকে সুশোভিত করতে হলে যেমন ফসলের প্রয়োজন হয়, ঠিক তেমনি সমুদ্রের জলকে সৌন্দর্যময়তা, তার প্রাণময়তা, তার গতিময়তা ফিরিয়ে আনতে হলে যার প্রয়োজন হয় সেটা হচ্ছে জল। তাহলে জল যখন ফুলে ফেপে ওঠে তাকে জোয়ার বলে। সেই জোয়ারের ঢেউগুলো কবি বলছেন নৌকায় আঘাত করছে, আবার তারা ছুটে চলে যাচ্ছে। ওই নিউটনের তৃতীয় সূত্র কাজ করছে, প্রত্যেক ক্রিয়ারই সমান বিপরীত ক্রিয়া আছে। তারপরে কবি কি বললেন? তারপর ভাটার শোষণ, স্রোতের প্রবল প্রাণ করে আহরণ। খুব ইম্পর্টেন্ট লাইন, খুব ইম্পর্টেন্ট লাইন আমি দিচ্ছি এখানে। তারপর ভাটার শোষণ, তারপর ভাটার শোষণ, স্রোতের প্রবল প্রাণ করে আহরণ। প্রবল প্রাণ করে আহরণ, খুব গুরুত্বপূর্ণ লাইন। খুব গুরুত্বপূর্ণ লাইন। তারপর ভাটার শোষণ, স্রোতের প্রবল প্রাণ করে আহরণ, অর্থাৎ জড়িত নদীর, সমুদ্রে জোয়ার আর ভাটা দুটো পাট আছে। জোয়ারের সময় জলস্ফীতি দেখা দেয়, ভাটার সময় সে সমস্ত জলকে টেনে এনে এক জায়গা করে দেয়, অর্থাৎ জলস্ফীতি কমে যায়। তাহলে কবির যে প্রাণময়তা, কবির নদীর যে প্রাণময়তা, নদীর যে গতিময়তা, নদীর যে ছান্দিক রূপ, নদীর যে প্রাণ শক্তি, তা হচ্ছে জল আসে, জল যখন উচ্ছ্বলিত হয়, পল্লবিত হয়, প্লাবিত হয়, আন্দোলিত করে তুলে জলতরঙ্গের সৃষ্টি হয়, সেটা হচ্ছে জোয়ারের সময়। ভাটার সময় নদী নিস্তেজ হয়ে যায়, নিস্প্রাণ হয়ে যায়, ছন্দময় হয়ে যায়, নদীর গতিময়তা কমে যায়, স্রোত থাকে না। কবি সেই কথাই বলতে চায়। কবি এখানে কি বলতে চায়? আমাদের সংসারটা হচ্ছে ঠিক ওই জলের স্রোতের মতো। সংসারে যখন আনন্দ থাকে, সংসারে যখন উৎফুল্লতা থাকে, সংসারে যখন স্নিগ্ধতা বিরাজ করে, সংসারের মধ্যে যখন শান্তি বিরাজ করে, তখন জোয়ার। আর্থিক স্বাচ্ছন্দ্য বলবো, সাংসারিক স্বাচ্ছন্দ্য বলবো, যাই বলি না কেন, সংসারে যখন অশান্তি আসে, সংসারে যখন দুঃখ নেমে আসে, সংসারে যখন বড় আঘাত হয়, সংসারে যখন কোনো মানে হচ্ছে প্রাণ বিয়োগ হয়, তখন সেটাকে আমরা ভাটার সঙ্গে তুলনা করব। কবি সেই জোয়ার ভাটা বলতে সে কথাই বলতে চায়। এরপরে কবি কি বললেন? এরপরে কবি বললেন, আমার বাণিজ্য তরি বাঁধা পড়ে আছে, যতই না দাঁড় টানি, যতই মাছ তুলে বাঁধি পাল, নোঙরের কাছে বাঁধা তবুই নৌকা ছিল। আমি যতই বাঁধি না কেন, যতই দাঁড় টানি না কেন, কিন্তু নৌকাকে চিরকাল একটা জায়গায় দায়বদ্ধতা থাকতে হয়, নৌকাকে সেটা কি নোঙর করতে হয়। কবি এখানে কি বলতে চাইলেন? আমরা সংসারে যত দায় দায়িত্বই পালন করি না কেন, যত অগ্রগতি করবো বলি না কেন, কিছু আমাদের নিয়ম নীতি, দায়বদ্ধতা আমাদের পদে পদে প্রতিবন্ধকতার সৃষ্টি করে। আমরা যখন সংসারে যাত্রা করি, আমরা যখন কোনো গন্তব্যস্থলে যাই, আমরা যখন কর্মে নিজেদেরকে নিমজ্জিত রাখি, আমরা কর্মে যখন নিজেদেরকে লিপ্ত রাখি,
আমরা যখন কাজের জন্য ছুটে যাই তখন চারিদিকে প্রতিবন্ধকতার সৃষ্টি হয় মাঝে মাঝে। এই প্রতিবন্ধকতাকেই কবি বললেন যে নৌকা আটকে যাওয়ার সঙ্গে তুলনা করতে। ঠিক না ভুল বলো? তুমি পড়তে যাবে, সমস্যা আসবে। তুমি অঙ্ক কষবে, ভুলে যাবে। তুমি পড়া মনে রাখতে পারবে না। তুমি স্কুলে যাবে, স্কুল বন্ধ হলো কোনো কারণে। তোমার সংসার আনন্দ আছে, তুমি পড়ছো গতিতে, কারো প্রাণবিয়োগ হলো, কেউ অসুস্থ হলো। এইগুলোই তো প্রতিবন্ধকতা আমাদের সংসার। কবি সেই প্রতিবন্ধকতার সঙ্গে আমাদের তুলনা করলেন। নিস্তব্ধ মুহূর্তগুলো সাগরের গর্জনে উঠে কেঁপে, স্রোতের বিদ্রোহ শুনি প্রতিভা তাঁরে নিক্ষেপে। আর যখন নিস্তব্ধতা বিরাজ করে, যখন নিস্তব্ধতা থাকে, তখন কি হয়? তখন স্রোতের গর্জন শোনা যায়। সেই গর্জনটা যেন কবি মনে করছেন যে বিদ্রোহ করছে প্রতি মুহূর্তে। কারণ ওই যে ওখানেও প্রতিক্রিয়া, বিপরীত প্রতিক্রিয়া আছে। জল আঘাত করছে, আবার সে ফিরে যাচ্ছে। স্রোত যেমন নদীর পাড়ে আসে, এক পাড়কে কি করে? ক্ষয় করে অন্য পাড়কে গড়ে। এক পাড়ে ভরাট হয় আর অন্য পাড়ে ক্ষতিগ্রস্ত হয় বা ক্ষয়ে যায়। হয় না এরকম নদীর তীরে? নদীর তীরে যাদের বাস তাদের ভাবনা 12 মাস। যারা নদীর তীরে আছে বা সমুদ্রের তীরে আছে তারা বুঝতে পারবে এর অবস্থা। যতই তারার দিকে চেয়ে করি দিকের নিশানা, ততই বিরামহীন গান। তারার দিকে চেয়ে, তারার দিকে চেয়ে কবি কেন বললেন? তারার দিকে চেয়ে, তারার দিকে চেয়ে কবি কেন বললেন? তারা মানে হচ্ছে নক্ষত্র। তখনও কম্পাস আবিষ্কার হয়নি, দিক নির্ণয় যন্ত্র। তো তখন কি হয়েছে? তখন নাবিকরা যখন সমুদ্রে যেত, তখন উত্তর আকাশের ধ্রুব তারাকে নিশানা করতো, যেটা উত্তর দিক। উত্তর আকাশের ধ্রুব তারা জ্বলজ্বল করত, এবং সেইভাবে তারা দক্ষিণ, সেইভাবে তারা পূর্ব, সেইভাবে তারা পশ্চিম নির্ণয় করত। কবি সেই তারার সঙ্গে তুলনা করলেন। কিন্তু আমাদের এই সংসার জীবনে দাঁড় টানা শেষ নেই, এই কাজটা করে শেষ নেই। মানুষ যতদিন বাঁচবে ততদিন তাকে দাঁড় টেনে যেতে হবে, অর্থাৎ সংসারের দায়ভার বহন করে যেতে হবে। এ টানার বিরাম নেই, বিরতি নেই, শেষ নেই। কবি সে কথাই বলতে চায়। আমরা সংসারে কোনো দায় দায়িত্বকে ঝেড়ে ফেলতে পারি না। সংসারে কোনো দায় দায়িত্বকে আমরা অবহেলা করতে পারি না। সংসারের দায়ভারকে আমাদেরকে অনবরত কি করতে হয়? বয়ে নিয়ে যেতে হয় নির্দিষ্ট অভিমুখে। তরি ভরা পণ্য নিয়ে পাড়ি দিতে সপ্ত সিন্ধু পারে, নম্বর কখন জানি পড়ে গেছে তটের কিনারে। আর পণ্য সামগ্রী নিয়ে নৌকায় যাচ্ছেন, কি করবেন? এই পণ্য কি? এই পণ্য হচ্ছে মানুষের আকাঙ্ক্ষা, এই পণ্য মানুষের চাওয়া, এই পণ্য হচ্ছে মানুষের কোনো কর্মস্থলের কোনো কাজ। নৌকাতে যেমন পণ্য যায়, সেই পণ্য হতে পারে কাঠ, সেই পণ্য হতে পারে তেল, সেই পণ্য হতে পারে চিনি, সেই পণ্য হতে পারে সোনা, সেই পণ্য হতে পারে এলাচ, যে কোনো পণ্য হতে পারে। এই পণ্য দিয়েই মানুষ কি করবে? ক্রয় করবে। পণ্য দিয়ে মানুষ কি করবে? ক্রয় করবে, টাকা পাবে, সেই টাকা থেকে সংসারে সমৃদ্ধি হবে, ইত্যাদি হবে। সারা রাত তবু দাঁড় টানি, তবু দাঁড় টানার কবি শেষ নেই। দাঁড় টেনে কবিকে যেতে হচ্ছে, কারণ হচ্ছে দাঁড় না টানলে নৌকাকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। তাহলে এই কবিতা থেকে আমরা যে বিষয়টা বুঝতে পারছি যে আমাদের এই দাঁড় টানার শেষ, আমাদের সংসার জীবনের চাকাকে সচল রাখতে হলে, সংসার জীবনের গতিময়তাকে ঠিক রাখতে হলে পরিশ্রমকে অব্যাহত রাখতে হবে, ব্যাহত করলে হবে না। আর একটা কবিতায় শিক্ষা দিল কি? যে সংসার জীবন করতে গিয়ে কখনো জোয়ার আসবে, কখনো ভাটা আসবে। জোয়ার মানে সুখ, আনন্দ, স্বাচ্ছন্দ্য ইত্যাদি, ভাটা মানে দুঃখ, ক্লেশ, অশান্তি ইত্যাদি, দুটো ইঙ্গিত বহন করে। আর কি হবে? এই যে কবি বললেন না, নগরের কাছে বাঁধা তবু এই নৌকা চিরকাল। নগরের কাছে বাঁধা তবু এই নৌকা চিরকাল, অর্থাৎ আমাদের পদে পদে প্রতিবন্ধকতার সৃষ্টি হবে, বাধার সৃষ্টি হবে। তোমার চলার পথে, তোমার ভবিষ্যতের লক্ষ্যে পৌঁছানোর লক্ষ্যে বিভিন্ন রকম বাধার সৃষ্টি হবে। সেই বাধাকে আমাদের কাটিয়ে উঠতে হবে। মানুষের জীবনটাই হচ্ছে সংগ্রামে। আমরা ইতিহাস পড়ে দেখেছি, মানুষকে লড়াই করতে হয়েছে, মানুষকে সংগ্রাম করতে হয়েছে পশুর বিরুদ্ধে, প্রকৃতির বিরুদ্ধে, তবে এই সুসভ্য মানুষ আমরা পরিণত হয়েছে।
এরকম জগৎ এবং জীবনকে দেখতে পাচ্ছি। তাহলে প্রতি ক্ষেত্রে আমাদেরকে লড়াই করতে হবে, লড়াইকে অব্যাহত রাখতে হবে। তাহলে কবিতার মূল স্পিরিট কি? কবিতার মূল স্পিরিট হচ্ছে, এই কবিতার হচ্ছে উপধর্মী কবিতা। কবি এই কবিতায় আমাদেরকে বার্তা দিতে চেয়েছেন যে আমরা যখন পণ্য ভরা অর্থাৎ অজানার পথে আমরা যখন পাড়ি দেব, আমরা যখন সংসার যাত্রা করব, তখন নানা প্রতিবন্ধকতা আসবে। সেই প্রতিবন্ধকতা আমাদেরকে কাটিয়ে তুলতে হবে। সংসারে কখনো আসবে স্বাচ্ছন্দ্য, কখনো আসবে দুঃখ, কখনো আসবে অশান্তি, কখনো আসবে শান্তি। এটাকে ভেবে নিতে হবে যে এটা একটা পার্ট, এটা একটা অবিচ্ছেদ্য অংশ, একে বিচ্ছেদ করা যায় না। এটা বুঝে নিতে হবে আমাদের কোন উক্তির মাধ্যমে। তারপর ভাটার শোষণ, স্রোতের প্রবল প্রাণ করে আহরণ, বা জোয়ারের জল ঢেউগুলি ফুলে ফুলে ওঠে। জোয়ার মানে হচ্ছে সমুদ্রের জল, সবসময় ফুলে ফেলে উঠছে। এর মাধ্যমে এই বিষয়টাই উন্নত হচ্ছে, সেই বিষয়টা আমাদেরকে বুঝতে হবে। আর মানুষকে চিরকাল তার দাঁড় টেনে যেতে হবে, সংসারে ব্যয় ভার দায় ভার বহন করে যেতে হবে। কারণ লড়াইয়ের মধ্যেই আছে আনন্দ, লড়াইয়ের মধ্যে আছে আনন্দ। পরিশ্রম করে যেটা পাওয়া সেটাই হচ্ছে চরম পাওয়া। তোমরা ছাত্র, তোমাদেরকে পরিশ্রম করে তোমাদের লক্ষ্যে পৌঁছাতে হবে। নাক ডেকে ঘুমিয়ে অলসতা করে জীবনের সফলতা কেউ করেনি, করতে পারবেও না। চালাকির দ্বারা কোনো মহৎ কর্ম হয় না। পৃথিবীতে যা কিছু হয় পরিশ্রমের মাধ্যমে। কেউ ডাক্তার হয়েছে, কেউ ইঞ্জিনিয়ার হয়েছে, কেউ কোনো বড় অফিসার হয়েছে, কেউ রেলের কোনো বড় আধিকারিক হয়েছে। যাই হোক না কেন, বিনা পরিশ্রমে কিছু হয়নি, প্রত্যেককে পরিশ্রম করতে হয়েছে। এই কবিতা কিন্তু আরেকটাও শিক্ষা দিয়েছে। তাই আমাদের কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হলে, আমাদের কোনো বাধা সৃষ্টি হলে, আমাদের চলার পথে কোনো যদি কি বলবো যে হোঁচট খাই আমরা যদি, তাহলে সেখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে যে ছোট ছোট গতিময়তায় জীবন আরো গতিময় হয়ে করতে হবে। এই পড়ে যাওয়ার মধ্যে ভালো কিছু আছে, আরো পরিশ্রম করতে হবে। এই শিক্ষাই কবিতা থেকে তোমাদেরকে নিতে হবে। যাই হোক, এই কবিতাটা আমি বিস্তারিত আলোচনা করলাম। তোমাদের নেক্সট দিন আমি এই কবিতার MCQ 1 নম্বরের প্রশ্ন এবং MCQ এবং প্রয়োজন হলে বড় প্রশ্ন আলোচনা করব। তোমরা এই কবিতাটাকে ভালো করে, এর মূল কবিতার যে মূল বক্তব্য সেটাকে তোমরা খুব ভালো করে কি করবে, নিজের গ্রিপের মধ্যে আনবে।